আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের সেশনে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান রিলেশন নিয়ে। মূলত আমরা জানি যে এর আগের বিসিএস রিটেনে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান রিলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই টপিকটা আসলে বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছে। বিশেষ করে আমাদের যদি বিসিএস রিটেনের সিলেবাসের দিকে তাকাই, আমরা পলিটিক্স ইন সাউথ এশিয়া নামে একটা সেকশন আছে, তো ওইটাতে এটা সরাসরি কানেক্ট হয়। এছাড়া হচ্ছে বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওইখানেও হচ্ছে কানেক্ট করে এটাকে পড়া যায়। তো এই জন্য মূলত এই দ্য ডিপ্লোম্যাটের এই আর্টিকেলটা বেছে নেওয়া। তো চলুন আমরা দেখি যে এখানে কি কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানতে পারি যে রেপ্রোচমেন্ট ব্যাপারটা আসলে কি, যেহেতু এটা টাইটেলই হচ্ছে আর বাংলাদেশ এন্ড পাকিস্তান রিলেশনস মুভিং টুয়ার্ড রেপ্রোচমেন্ট। ওকে, তো রেপ্রোচমেন্ট হচ্ছে মূলত an agreement reached by opposing groups or people, মানে অনেকটা সম্প্রীতি, যেটা আমরা বলি বাংলাতে, অনেকটা এই ধরনের অর্থ দেয়। তো বাংলাদেশের পাকিস্তানের রিলেশন কি এখন সম্প্রীতির দিকে যাচ্ছে, মানে পজিটিভ টার্মের দিকে আছে, এরকম একটা অর্থ প্রকাশ করার জন্য মূলত এটা ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখতে পারি ফলোইং দ্য আউস্টার অফ শেখ হাসিনা, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান অ্যাপিয়ার টু বি অন দ্য পাথ টুয়ার্ড রেপ্রোচমেন্ট। এটা মূলত 24 ডিসেম্বর একটা আর্টিকেল। এরপর আমরা এই রিলেটেড আরো কয়েকটি আর্টিকেল দেখে নিব। চলুন এটা দিয়ে শুরু করি আমরা। On December 19, Pakistan's Prime Minister Shahbaz Sharif and Bangladesh's Chief Advisor Dr. Mohammad Yunus held bilateral talks on the sidelines of the D8 in Cairo, Egypt. তো মিশরের কায়রো শহরে D8 এর যে সম্মেলন হচ্ছিল, ওইখানে সাইডলাইন একটা বৈঠকে দ্বিপাক্ষিক একটা বৈঠক করেন হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ। তো আমরা অলরেডি জানি বায়োলেটারাল টক মানে কি, দুইটা পক্ষের মধ্যে যেই আলোচনাটা হয়। এখানে দুইটা পক্ষ তো অবভিয়াসলি পাকিস্তান এবং বাংলাদেশ। আর সাইডলাইন হচ্ছে একটা সাইডলাইন বৈঠকের নামও আমরা শুনে থাকবো। এটা হচ্ছে মেইন যে কারণে আসলে যাওয়া, মেইন যে কনফারেন্সটা বা মেইন যে বৈঠকটা হচ্ছে ওইখানে, ওইটার বাহিরেও যেই সময়টুকু থাকে ওইটা কাজে লাগানোর জন্য মূলত বিভিন্ন দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে যে বৈঠকগুলো হয়ে থাকে, এরকম সাইডলাইন বৈঠক, যেহেতু এখানে সবাই অলরেডি আছে, তো ওই সময়টাকে আসলে আরো ভ্যালু অ্যাড করার জন্য মূলত সাইডলাইন বৈঠকগুলো হয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকালে আমরা দেখি অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আসলে সাইডলাইন বৈঠক থেকে উঠে এসেছে। তো এই জন্য এটা সমান গুরুত্বপূর্ণ হয়ে যায়। অনেক সময় মেইন বৈঠকের চেয়েও সাইডলাইন বৈঠক হচ্ছে বেশি হাইলাইটেড হয়ে যায় এইসব ডিসিশন মেকিং এর কারণে। যাই হোক, তো এটা হচ্ছে দিস ওয়াজ দ্য সেকেন্ড মিটিং বিটুইন দ্য টু আফটার দেয়ার মিটিং ইন সেপ্টেম্বর অন দ্য সাইডলাইনস অফ দ্য ইউএনজি ইন নিউ ইয়র্কের মধ্যে আমরা জানি যে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি ছিল ওইখানেও হচ্ছে সাইডলাইন বৈঠক হয়েছিল। ওইখানে প্রথমবারের মতো মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শাহবাজ শরীফ একটা সাইডলাইন বৈঠক করেন। আর এখন হচ্ছে ওনারা করলেন দ্বিতীয়বারের মতো। আর দ্বিতীয়বারের মতো কোথায় করলেন? D8 সম্মেলনে। আর এটা হয়েছে কায়রোতে। প্রথমটা ছিল নিউ ইয়র্কে, আর এখন একটা হচ্ছে কায়রোতে। During the meeting in Cairo, both leaders agreed to strengthen bilateral ties through increased trade and the exchange of cultural delegations and sports. তো কোন কোন জায়গায় ওনারা আসলে কথা বলছেন? ওনারা ট্রেডে আর হচ্ছে কালচারাল ডেলিগেশন আর স্পোর্ট নিয়ে, মূলত বাণিজ্য নিয়ে কাজ করা হবে, আর হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা হবে, স্পোর্টের অঙ্গনেও হতে পারে এটা। They also expressed their interest in cooperation in the areas of sugar industry and management of dengue fever, which caused nearly 1,000 deaths in Bangladesh in 2023 and has become an urgent public health emergency in Pakistan, especially since the floods of 2022. 2022 ওই বন্যার পর থেকে পাকিস্তানেও হয়তো বাংলাদেশের মতো অনেকটা পাবলিক হেলথ ইমার্জেন্সি হয়েছে আর্জেন্টলি। এর মধ্যে একটা হচ্ছে ডেঙ্গু জনিত ব্যাপারে। সেই জন্য বলছে এটা নিয়ে আমরা হচ্ছে জয়েন্টলি কাজ করতে পারি। বাংলাদেশেও ডেঙ্গু বেড়েই চলছে,
আর পাকিস্তানেও যেহেতু সিমিলার একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এই জায়গাতে তো তারা কাজ করতে চাচ্ছেন। এছাড়া আরেকটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি। তো আমাদের ক্ষেত্রগুলো আরেকবার বলি, একটা হচ্ছে বাণিজ্য, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন বা এবং খেলাধুলা, এরপর হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি, আর হচ্ছে ডেঙ্গু ফিভার নিয়ে। ওকে, এরপর আমরা এর পরের প্যারাগ্রাফে চলে যাই। While highlighting the historical, religious, and cultural connections between Pakistan and Bangladesh, Sharif expressed Pakistan's keen desire to enhance bilateral cooperation, particularly in the areas of trade, people-to-people contacts, and cultural exchanges. একই কথা আসলে, ট্রেড, পিপল-টু-পিপল কন্ট্যাক্ট, এরপর কালচারাল এক্সচেঞ্জ। কালচারাল এক্সচেঞ্জের ব্যাপারটা আমরা সম্প্রতি দেখতে পারি যে পাকিস্তান থেকে অনেক জনপ্রিয় যে শিল্পীরা বাংলাদেশে আসছেন, যেমন আতিফ আসলাম আসছিলেন, এরপর রাহাত ফাতে আলী খান আসলেন। তো এটা অনেকটা এই যে কালচারাল এক্সচেঞ্জের আর কি ইম্প্যাক্ট বলতে পারি আমরা। Okay, he also emphasized that there was a need to make joint efforts to explore new areas for economic cooperation and make the most of great potential to increase trade in various sectors, including cement, clinkers, leather goods, surgical goods, chemicals, and IT. তো কোন কোন জায়গায় আমরা আরো বাণিজ্যকে স্ট্রং করতে পারি? একটা হচ্ছে সিমেন্ট ক্লিংকারে, আর হচ্ছে চামড়া শিল্পে, সার্জিক্যাল গুডস, এরপর হচ্ছে কেমিক্যাল এবং আইটি, এই সব ব্যাপারে আমরা কাজ করতে পারি। Besides bilateral ties, the leaders also discussed the revival of the South Asian Association for Regional Cooperation. এই bilateral ties এর ব্যাপারে কথা বলা ছাড়াও মূলত পাকিস্তান এবং বাংলাদেশ কথা বলেছে সার্ক নিয়ে। সার্ক কি আমরা অলরেডি জানি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক আসলে এখন এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের বিসিএস রিটেনের জন্য, এটা নিয়েও আসলে কথা বলতে হবে। Since taking charge of Bangladesh's interim government, the revival of the SARC has been a key foreign policy aim. এই যে একই কথা, এখন আমাদের কি ফরেন পলিসির একটা এইমের মধ্যে হচ্ছে রিভাইভাল অফ দ্য সার্ক বা সার্কের পুনরুত্থান। During his meeting with Sharif, Yunus said reviving SARC was his top priority and I'm a big fan of the idea of SARC. তো ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন, এটা আমরা ইচ্ছা করলে কোট হিসেবে ইউজ করতে পারবো। উনি বলেছে যে আমাদের এখন টপ প্রায়োরিটি কি, ওনার টপ প্রায়োরিটি ওয়াজ হিজ টপ প্রায়োরিটি হচ্ছে রিভাইভিং সার্ক। আর ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন নিজেই যে আই এম এ বিগ ফ্যান অফ দ্য আইডিয়া অফ সার্ক, উনি সার্কের আইডিয়ার একজন বড় অনুরাগী। এরপর বললেন যে আই ওয়ান্ট এ সামিট অফ সার্ক লিডার্স ইভেন ইফ ইট ইজ অনলি ফর এ ফটো সেশন বিকজ দ্যাট উইল ক্যারি এ স্ট্রং মেসেজ। উনি বলছেন যে উনি আসলে সার্ক লিডারদেরকে নিয়ে একটা সামিট করতে চান। তো এই সামিটটা যদি একটা ফটো সেশনের জন্য হয়ে থাকে, তবু এটা একটা স্ট্রং মেসেজ দিবে। উনি এই পরিমাণে চাচ্ছেন সার্কের রিভাইভালটাকে, যদি ওইটা থেকে খুব ভ্যালুয়েবল কোনো আউটপুট নাও আসে, কিন্তু যেই ফটোটা আসলে যাবে পাবলিকের কাছে বা ওয়ার্ল্ডের কাছে, সেই স্ট্রং মেসেজটা দিবে হচ্ছে সাউথ এশিয়ার একটা সম্প্রীতির। তো সেই জন্য মূলত উনি কথাটা বলছেন। তারপর উনি বলছেন ইন দিস কনটেক্সট শরীফ সেড দ্যাট হি উড সাপোর্ট দ্য ইনিশিয়েটিভ and propose that both nations should move step by step in order to survive the regional platform. আচ্ছা, এখানে আমরা একটা ওয়ার্ড নিয়ে আরেকটু আলোচনা করতে পারি। এখানে উনি বলছিলেন যে আই কিপ হার্পিং অন দিস ইস্যু। তো হার্পিং অন ওয়ার্ডটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। তো হার্পিং অন অর্থ হচ্ছে টু টক অ্যাবাউট কনস্ট্যান্টলি অর রিপিটেডলি ইন অ্যান অ্যানোয়িং ওয়ে, মানে বারবার বলা। যখন আমরা একই কথা বারবার বলি বা একই ইস্যু নিয়ে বারবার বলি, তখন এটাকে আমরা বলতে পারি হার্পিং অন। আই কিপ হার্পিং অন দ্য ইস্যু, আমি আসলে এই ইস্যুটা নিয়ে বলতেই থাকি বা বলেই যাচ্ছি, এরকম একটা ব্যাপার সহজভাবে বলতে গেলে। যাই হোক, তো এরপর আমরা দেখি এরপরের প্যারাগ্রাফ। SARC has yet to hold its biennial summit since 2014. 2014 পরে আসলে এই যে দ্বিবার্ষিক যে সামিট গুলো হতো, এগুলো আর এখন হচ্ছে না। The last summit was held in Nepal that year. 2014-তে আসলে নেপালি লাস্ট সামিটটা হয়েছিল, এরপর আর হয়নি।
The next summit, scheduled for 2016 in Pakistan, was never held after India, Bangladesh, Bhutan, and Afghanistan decided not to take part. তো সার্কের কি হিস্ট্রি এটা বলা হচ্ছে মূলত 2014-তে লাস্ট সামিটটা হয়েছিল নেপালে। এরপরে 2016-তে হওয়ার কথা ছিল, যেহেতু প্রতি 2 বছর পর পর সার্কের সামিট হয়, তো 2 বছর পর 2016-তে হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু এটা ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান আর আফগানিস্তান বয়কট করে বা হচ্ছে অংশগ্রহণ করতে অসম্মতি জানায়, সেই কারণে হচ্ছে ওইটা আর পরে হয়নি সামিটটা। এই জন্য 10 বছর আগে প্রায় 2014-তে হয়েছিল, আর এখন পর্যন্ত এরপরে আর কোনো সামিট হয়নি। If UNO succeeds in reviving SAARC, it would be beneficial not only for Pakistan and Bangladesh but also for other member states of the regional organization. এটা শুধু পাকিস্তান এবং বাংলাদেশের জন্যই উপকারী হবে না, অন্যান্য যে মেম্বার স্টেট গুলো আছেন এই অর্গানাইজেশনে সবার জন্য আসলে উপকারী হবে, ইউনুস এটা বলছেন। In addition to discussions related to strengthening bilateral and multilateral ties, Yunus also urged Sharif to settle the 1971 issue in order to help Bangladesh move forward with its relation with Pakistan. আচ্ছা, এখান থেকে আরেকটা ইস্যু চলে আসছে, সেটা হচ্ছে যে 1971-এর ইস্যু, এটাকে আসলে সর্ট আউট করার কথা বলেছেন ডক্টর ইউনুস। He said the issues have kept coming again and again. Let's settle those issues for us to move forward. আসলে সামনের দিকে এগোনোর জন্য পিছনের হিসাবটা ঠিক করা প্রয়োজন, সেই জন্য মূলত উনি বলছেন, নইলে ওই অতীত বারবার চলে আসবে বর্তমান আর ভবিষ্যতের রিলেশনশিপের মধ্যে, এই জন্য আগে ওইটা সেটেল ডাউন করতে চাচ্ছেন। He further said that it would be nice once and for all for the future generations. In his response to Yunus, Sharif said that the 1974 tripartite agreement signed by Bangladesh, India, and Pakistan settled the issue, but he would be happy to look if there are other outstanding issues in this regard. তো এটার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বললেন? উনি বললেন যে অলরেডি 1974-এ একটা ত্রিপক্ষীয় এগ্রিমেন্ট হয়ে গেছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মধ্যে, তো এই ইস্যুটা তো অলরেডি সেটেলড, কিন্তু এরপরও যদি কোনো কোনো বিষয় থেকে থাকে তাহলে ওনারা আবার দেখবেন। এরপরের প্যারাগ্রাফে চলে যাই। The tripartite agreement was signed in New Delhi, thus also known as the Delhi Agreement, and dealt with the completion of the three-way process of repatriation involving Pakistani prisoners of war in India, Pakistanis in Bangladesh, and the citizens of Bangladesh in Pakistan. এই ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে নয়াদিল্লিতে সাইন হয়, এই জন্য এটাকে অনেক সময় দিল্লি এগ্রিমেন্টও বলা হয়ে থাকে। এটা হচ্ছে থ্রি ওয়ে প্রসেস। এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, রিপাট্রিয়েশন। এটা হচ্ছে পত্রিকার অনেক কমন একটা ওয়ার্ড, এরপরও একটু বলি। রিপাট্রিয়েশন মানে হচ্ছে দ্য রিটার্ন অফ সামওয়ান টু দিয়ার ওন কান্ট্রি, মানে প্রত্যার্পণ যেটাকে বলে। তো 3 ধরনের প্রত্যার্পণের কথা বলা হয়েছে। ইনভলভিং পাকিস্তানিজ প্রিজনার্স অফ ওয়ার ইন ইন্ডিয়া, পাকিস্তানি যে বন্দীরা আছে ইন্ডিয়াতে তাদের প্রত্যর্পণ। এরপর পাকিস্তানিজ ইন বাংলাদেশ, বাংলাদেশে যে পাকিস্তানিরা আছে তাদের প্রত্যর্পণ। অ্যান্ড দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ ইন পাকিস্তান, এবং বাংলাদেশের যে নাগরিকরা আছে পাকিস্তানে তাদের প্রত্যর্পণ। এই 3 ধরনের প্রত্যর্পণের কথা আছে দিল্লি এগ্রিমেন্টে। এরপর আমরা চলে যাই, সিন্স দ্য সোয়ারিং ইন of Yunus as the chief advisor of Bangladesh's interim government in August 2024, after Sheikh Hasina fled the country following a student-led uprising which she failed to suppress with brute force, Pakistan-Bangladesh relations seem to move forward rapprochement. সোয়ারিং ইন আমরা জানি একটা অফিসিয়াল সেরিমনি, যেখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেছিলেন, তো ওই সেরিমনিটাকে আমরা বলতে পারি সোয়ারিং ইন, an official ceremony where a person takes an oath of office. Relations between the two countries touched new laws when Hasina's government decided
to execute several leaders of the Jamaat-e-Islami Party on war crime charges for acts committed during the tragic events of 1971. তো এখানে বলা হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের পর থেকেই সম্পর্কটা ভালো হওয়া শুরু করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। কারণ হাসিনার সরকারের সময় হয়েছে এগুলো কি, জামাতে ইসলামী পার্টির যে দলনেতারা ছিলেন অনেকের হচ্ছে আমরা জানি ফাঁসির রায় হয়েছে কিংবা কারো যাবজ্জীবন কারাদণ্ড, মানে অনেকের হচ্ছে শাস্তির ব্যাপারটা এটা হচ্ছে পাকিস্তান খুব ভালোভাবে নেয়নি, সেই জন্য মূলত একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। However, Pakistan maintained that those executions were politically motivated. পাকিস্তান বলছে যে ওই এক্সিকিউশন গুলো ছিল অনেকটা রাজনৈতিকভাবে আসলে রাজনৈতিক মদতপুষ্ট। এই জন্য বলছে and the convictions were targeted those taking a pro-Pakistan stance during the war. In 2016, both countries expelled the diplomats. 2016-তে এই জন্য সম্পর্কটা অনেক তলানিতে গিয়ে থেকে, যে কারণে হচ্ছে দুইটা দেশই মূলত ডিপ্লোম্যাটদেরকে সরিয়ে নেয়। During Hasina's 15-year rule, Pakistan never had warm relations with Bangladesh, given the grudge her family had against Pakistan's ruling class. Moreover, she sought an official apology for the events of 1971 that was not forthcoming. Nonetheless, it was her proximity to India that soured Pakistan's relations with Bangladesh most. তো বাংলাদেশ এবং বাংলাদেশ এবং পাকিস্তানের রিলেশনের মধ্যে সমস্যাগুলো কি কি ছিল? প্রথমত ছিল যে জামাতে ইসলামের যে টপ লিডাররা ছিলেন তাদেরকে এক্সিকিউশনের আদেশটা এটা পাকিস্তান ভালোভাবে নেয়নি। দ্বিতীয়ত ছিল বাংলাদেশ থেকে অফিসিয়াল অ্যাপোলজির কথা বলা হয় 1971-এর ওই ঘটনার কারণে, মূলত 1971-এর ওই যুদ্ধের জন্য বা দীর্ঘদিন একটা নিপীড়নের জন্য মূলত পাকিস্তান থেকে একটা অ্যাপোলজি, অফিসিয়াল অ্যাপোলজি আশা করা হয়। সেই কারণে যেহেতু এটা আসা নেই সেই জন্য একটা দূরত্ব সৃষ্টি হয়। আর তৃতীয়ত হচ্ছে যেহেতু বাংলাদেশের ভারতের সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল, আর ভারত আর পাকিস্তান নিঃসন্দেহে কোনো এলাই রাষ্ট্র নয়, তো সেই জন্য হচ্ছে একটা এই তিনটা কারণে মূলত অনেকটা দূরত্বের সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রক্সিমিটি টু ইন্ডিয়া। প্রক্সিমিটি ওয়ার্ডটা হচ্ছে দ্য স্টেট অফ বিং নিয়ার ইন স্পেস অর টাইম, সময়ের দিক দিয়ে অথবা স্থানের দিক দিয়ে যখন কারোর সঙ্গে মানে কেউ কারোর নিকটে, সেই অর্থে এটা ইউজ হয়। তো আমরা বেশিরভাগই দিই যে নেইবারের বদলে আমরা এটা বলতে পারি প্রক্সিমিটি, মানে নিকটত্ব অর্থে আমরা এটা ইউজ করতে পারি। একটু আনকমন শোনাবে, প্রক্সিমিটি টু ইন্ডিয়া। Hasina's ouster and Yunus's efforts to strengthen ties with Pakistan may engender deep concern in India. Hasina's ouster and Yunus's efforts to strengthen ties with Pakistan may engender deep concern in India. এই যে পাকিস্তানের সঙ্গে এখন ডক্টর ইউনূসের সরকারের যেই সম্পর্ক মজবুতের দিকটা, এটা বলছে যে ইন্ডিয়ার জন্য একটা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এখানে ইনজেন্ডার ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করেছি জিআরই ওয়ার্ড সেকশনে, ভোকাবুলারি সেকশনে মূলত। তো ইনজেন্ডার অর্থ হচ্ছে কজ অর গিভ রাইজ টু। তো আমরা অনেক সময় বলি যে উইল কজ ডিপ কনসার্ন, এর বদলে আমরা এটা যদি ইউজ করতে পারি ইনজেন্ডার, সেটা আরো স্মার্ট শোনাবে। এরপরের লাইনে চলে যাই। Bangladesh enjoyed warm relations with India since the former's establishment after the end of war between Pakistan and India in 1971. These relations improved to an unprecedented level since Hasina's return to power in 2009, with Dhaka and New Delhi creating a deep economic and security partnership. এটা আসলে আগের কথাই বলা হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন কিভাবে আসলে ভালো হয়েছে এসব ব্যাপারে বলছে। যাই হোক, আমরা পরের প্যারায় চলে যাব। With her ouster, along with the growing Indian out campaign in Bangladesh, there are geopolitical implications for New Delhi. In this context, Michael Kugelman, Washington-based director for the Wilson Center South Asia Institute, said, India has suffered a major geopolitical blow in Bangladesh. It's dealing with something that's close to a nightmare scenario. He further said that India saw
the Awami League and Hasina as the only viable option while considering any alternative unfavorable to its regional interests. এটা আসলে আবার সেই ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে বলা হচ্ছে, পাকিস্তানের অ্যাঙ্গেলটা ছাড়াও যে বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন হয়েছে, এরপর জিও পলিটিক্যাল যে টার্মোয়েলটা চলছে এখন, এটা ইন্ডিয়ার জন্য খুব ভালো সময় নয় এরকম বলছেন গুগলম্যান। However, given the shared border, water resource collaboration, and strong trade ties between Bangladesh and India, New Delhi will continue to play a strategically important role for Dhaka. At the same time, post-Hasina relations between Dhaka and Islamabad seem to be on a path to rapprochement, which will likely pave the way for better political and trade ties between the two. তো বলা হচ্ছে যে যে শেয়ার বর্ডার আমাদের ইন্ডিয়ার সাথে, ওয়াটার রিসোর্স কোলাবোরেশন করতে হবে যেহেতু আমাদের নদীগুলো কানেক্টেড, এরপর আমাদের ট্রেডটাও যেহেতু উন্নত, তো ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কটাও আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। একইভাবে ঢাকা আর ইসলামাবাদের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, তো এই দুইটা মিলিয়ে একটা ভালো কিছু হতে পারে, এই আশা ব্যক্ত করে মূলত এই আর্টিকেলটা শেষ হয়েছে। এরপর আমরা আরো এক দুইটা আর্টিকেল দেখতে পারি একই বিষয় নিয়ে, যেমন পাকিস্তান থেকে কি পণ্য আমদানি করে বাংলাদেশ আর কি রপ্তানি করে। তো চলুন দেখি আমরা কি রপ্তানি করি কি আমদানি করি। এখানে দেখা যাচ্ছে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখার জন্য একটি যৌথ কারিগরি দল গঠন করা যেতে পারে এবং এর মাধ্যমে বিনিয়োগ ভিত্তিক বাণিজ্য সম্পর্ক তৈরির সুযোগ হতে পারে। আমাদের আসলে যেহেতু এরকম ভাবে একটা কি বলে এটাকে ট্রেডিশন নেই বিনিয়োগ বা বাণিজ্যের ক্ষেত্রে খুব ভালো সম্পর্কের, তো সেই জন্য আমরা প্রথমে একটা যৌথ কারিগরি দল গঠন করতে পারি যারা কোন কোন দিকে সম্ভাবনা আছে এটা আরো খতিয়ে দেখবে। এরপর বাংলাদেশ অর্থনৈতিক সমিতির একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলছেন যে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশিদের বিনা ভিসায় পাকিস্তান সফরের ঘোষণা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রস্তাব উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ এনে দিয়েছে। পাকিস্তান বলল যে বাংলাদেশের বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবে, এই জন্য মূলত আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের একটা বড় সুযোগ এসেছে। আর কিছুদিন আগে আমরা জানি যে করাচি থেকে চট্টগ্রামে একটা জাহাজ এসেছিল প্রথমবারের মতো সরাসরি, এই কন্টেইনার বহনকারী জাহাজটা হচ্ছে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে, সেই থেকে মূলত বাণিজ্য নিয়ে আরো কথা হচ্ছে। এই যে এই ছিল সেই জাহাজ। যাই হোক, দেখি আমাদের ক্ষেত্রগুলো কি কি। করাচি থেকে বাংলাদেশে সরাসরি আসা যে জাহাজ নিয়ে আলোচনা হচ্ছে, সেই জাহাজে বাংলাদেশে এসেছে কি কি এসেছে: ফেব্রিক্স, চুনা পাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট, যার বেশিরভাগই হচ্ছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল। পাকিস্তান থেকে আমাদের এখানে আসছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল। আর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী 2023 সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করে। কত কোটি? 65 কোটি। 65 কোটি কিন্তু টাকা না, এটা হচ্ছে 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ করে হচ্ছে কত? 6 কোটি ডলার, কত কম। এখানেও বেশ ভালো একটা বাণিজ্য ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো পাকিস্তান থেকে আমরা কি কি এনেছি? আমরা এনেছি হচ্ছে কাঁচামাল, সুতা কাপড় আর প্রস্তুত চামড়া। যেই শিল্পগুলোতে যেই শিল্পগুলোর মধ্যে হচ্ছে 79%ই হচ্ছে কাঁচামাল, শিল্পের কাঁচামাল, সুতা কাপড় আর প্রস্তুত চামড়া। রপ্তানিমুখী শিল্পের মধ্যে পাকিস্তানের এই দুইটা হচ্ছে 79%, আর বাকি সব মিলিয়ে হচ্ছে 21%। মূলত কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পারক্সাইড, চা আর তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। বাংলাদেশ যে 6 কোটি ডলার পেল, এর মধ্যে আমরা রপ্তানি করেছি কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পারক্সাইড, চা আর তৈরি পোশাক। আর এর আগে যদি 2022 সালের রিপোর্ট দেখি, ওইখানের অবস্থা খুব বেশি ভালো না। পাকিস্তানে হচ্ছে 10 গুণ বেশি, পাকিস্তান থেকে
দ্রব্যাদি আমাদের এখানে রপ্তানি হয়েছে, যতদূর না আমরা করেছি, আমরা 10 গুণ কম করেছি। তো আর কোন কোন ক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে এটা একটু দেখতে পারি। বাংলাদেশ থেকে কৃষি পণ্য, গার্মেন্ট, মেডিসিন, লেদার এসব ক্ষেত্রে পাকিস্তানের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বেশি। আর পাকিস্তান থেকে হচ্ছে সিলিং ফ্যান, ফ্রুটস জুস, মেয়েদের ড্রেস, এইসব ব্যাপার হচ্ছে বাংলাদেশে জনপ্রিয় বেশি। এইসব জায়গায় আমরা বাণিজ্য নিয়ে আরো চিন্তা করতে পারি। তাছাড়া পাকিস্তানের লাইট ইঞ্জিনিয়ারিং নিয়েও হচ্ছে ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে। তো এই ছিল মোটামুটি আজকের পাকিস্তান এবং বাংলাদেশ রিলেশন নিয়ে